আপুর সাথে আমার কয়েক বছর যাবতই আপু আমার আইডিতে আছেন। বিশেষ করে আপুর একটা বই বের হওয়ার পর মানে সে যে মডেলিং জগৎ ছিল, সে যে ইসলামিক দিনের লাইনে যে চলে আসলো, তারপর থেকেই মানে আপুর সাথে আমার ফেসবুকে কথা হয়, একদম বোনের মতো সম্পর্ক। তো আপুর সাথে যে এইসব হচ্ছে, আমি কয়েকদিন যাবতীয় আপু আমাকে ফেসবুকে জানাচ্ছিল মেসেঞ্জারে যে আপু আমি এরকম নির্যাতনের শিকার, বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও এসব কিছু দিচ্ছিল। তো সর্বশেষ আপুর যেহেতু একটা বাচ্চা আছে, আমি আপুকে বুঝাচ্ছিলাম যে আপু বাচ্চাটার কথা চিন্তা করে হলে আপনি একটু মানিয়ে সংসার করেন। তো পরবর্তীতে যখন আপু আমাকে সব বিষয় খুলে বললেন এবং আমাকে বললেন যে আপু আমাকে তো, আমি যখন তার সর্বশেষ কথার বিয়ের কথাটা জেনে ফেলেছি, আমাকে মারধর করে আমাকে বাসাতে আটকিয়ে রেখেছে, তো আপনি আসেন, আমি বের হতে পারছি না, আমাকে একটু হেল্প করেন। আমি তো আসলে একজন আইনজীবী হিসেবে আপুর বাসায় যাইনি। প্রথমত আমি মানবাধিকার নিয়ে কাজ করি, নারীদের নিয়ে কাজ করি। আর প্রথমত আমি একজন মানুষ, আমি একজন নারী। আমার দিনের বোন আমাকে বলছে যে তার 4 বছরের বাচ্চা সহ তাকে বাসায় আটকিয়ে রেখেছে, আমাকে বিভিন্ন ছবি ভিডিও দিয়েছে। তো আমি না পেরে পরে আমি আপুর বাসায় গিয়েছি, গিয়ে দেখেছি যে না, ঘটনাটি সত্য। আপুর শরীরে বিভিন্ন জায়গায় মায়ের আঘাত ছিল, বাচ্চার শরীরে বিভিন্ন জায়গায় ইনজুর ছিল। এগুলো দেখার পর আমি আপুকে বলি যে আপু দেখেন সম্ভব হয় কিনা একটু সংসার করা, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। তো পরে আপু আমাকে একে একে সব এভিডেন্সগুলো পাঠাতে থাকে, তালহা সাহেবের যে একাধিক বিয়ে, তারপরে যে ওনাদের যে মারধর নির্যাতন। তো তারপর আসলে আপু বলে যে না আপু আপনি মামলা ফাইল করেন, আমি আসলে আর পারছি না। তারপরে আমি অ্যাজ এ লয়ার আমি আপনার মামলাটা রেডি করি। রেডি করার পরও আপু আমাকে বলে যে না আপু আমি একটু দেখি। কিন্তু সর্বশেষ যেটা হয় আপনার মে মাসের 10 তারিখে আপনার আনুমানিক সকাল 7টার দিকে তালহা ভাইয়া আপুকে আর বাবুকে ভোর 4টার দিকে তালহা ভাইয়া আপুকে অনেক মারধর করে। এক পর্যায়ে বাবু ঘুম থেকে উঠে যায়, আপুকে মারামারি শেষ হলে সে বেবিকে অনেক মারধর করে। তো পরবর্তীতে তখন আপুর মোবাইলটা সে নেয় না, আপু আমাকে ফোন দিয়ে আমাকে এগুলো শুনে, আমি লাইনে ছিলাম, তো আমার কতটা খারাপ লাগছিল। তখন তো আমি একজন লয়ার হিসেবে করছি না, আমি একজন মানুষ হিসেবে করছি। আচ্ছা এখন প্রশ্ন আসবে যে হঠাৎ করে সকালে মারলো কেন? এটা হচ্ছে যে রাতের বেলা আমি বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, তো এটা ছিল আমার অপরাধ। মানে হয়তো মানে তাকে টাইম দেওয়া উচিত ছিল, তাকে হয়তো টাইম দিতে পারিনি আমি। তো আমি ক্লান্তিতে বাচ্চাকে ঘুম পাড়াতে, সব মায়েরাই জানে যে মায়েরা অনেক সময় বাচ্চা ঘুমাতে নিজেও ঘুমিয়ে যায়। তো এই অপরাধে ভোরবেলা নামাজের সময় এরকম, তার তো সারা জেগে থাকে, তো সে ফজরের টাইমে ওই টাইমে উঠে নামাজের জন্য প্রথমে ডেকে এরপরে চিল্লাচিল্লি শুরু করেছে, এরপরে মারামারি। আচ্ছা, তো তারপর আর কি আপু আমাকে বলে আমি মামলাটা রেডি করি। তো রেডি করার পর আসলে আপু যেতে পারবে কিনা মামলাটা করতে সেটা আপু শিওর ছিল না, কারণ আপুকে তো বাসা থেকে বের হতে দেয় না। এর আগে আমি 2 দিন কোর্টে ওয়েট করেছি, আপু আসতে পারিনি। তো সর্বশেষ আপু 12 তারিখে আপনার কোর্টে আসেন। এর আগে আপু সোহরাওয়ার্দী মেডিকেলে ডক্টর দেখিয়ে কোনোরকম সে যে এত ইনজুর, তাকে ডক্টরের কাছেও যেতে দেয়নি। কোনোরকম আপু বাসা থেকে পালিয়ে, যে মানে বাচ্চার কথা বলে একটা কিছুর কথা বলে সে বাসা থেকে গিয়ে সে সোহরাওয়ার্দীতে ডক্টর দেখিয়ে সে মেডিকেল সার্টিফিকেট তুলে নিয়ে আসে। তারপর 12 তারিখে আপু আসলে মানে ভাইয়াকে বলে যে সে বাচ্চার চুল কাটাতে যাবে, এরকম কিছু একটা বলে আপু ঢাকা জজ কোর্টে চলে আসেন। তো তারপর আমি ঢাকা আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 25 নম্বর কোর্টে নারী ও শিশু 11 গ ধারায় একটি মামলা দায়ের করি। মামলাটি এখন আপনার তদন্তাধীন অবস্থায় আছেন, কোর্ট মামলাটি অ্যাকসেপ্ট করেছেন। না, এই বিষয়ে আমাদের কোর্টগুলো, যেগুলো কোর্টে জাস্টিস আছেন তারা আসলে নারী কেন্দ্রিক। তারা আপনার বিচারের ক্ষেত্রে নারীরা বিচার পায়, কারণ ঘটনা যদি সত্য হয়, আমার সাক্ষ্য প্রমাণ আছে, আমার পর্যাপ্ত এভিডেন্স আমি কোর্টে সাবমিট করেছি, মেডিকেল সার্টিফিকেট, তারপর একাধিক ছবি ভিডিও, তাকে যে বা তার বাচ্চাকে যে বিভিন্নভাবে ইনজুর করেছেন, এটা কিন্তু আপনার জাজ বিচারক দেখেছেন। দেখে তারপর উনি ওনার স্যাটিসফ্যাকশনের জন্য মামলাটি তদন্ত দিয়েছেন। তো তদন্ত রিপোর্ট কোর্টে সাবমিট করার পর রিপোর্টের উপর আমি আশা করছি যে না, আমার মক্কেল ন্যায় বিচার পাবেন। আর আমি ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার বোন বা আমার মক্কেল ন্যায় বিচার না পায়, একটা 4 বছরের বাচ্চা ন্যায় বিচার না পায়। আমি মানবাধিকার নিয়েও কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি, আমি শুধু আপুকে একজন মক্কেল হিসেবে দেখিনি। না, বিষয়টা কি বিভিন্ন লোকজন বা তাদের পক্ষের আইনজীবী যে বিষয়গুলো বলছে যে তালহা ভাইয়া আপনার যে বিয়েগুলো করেছে সেখানে হ্যাপি আপুর সম্মতি ছিল, যেহেতু তালহা সাহেবের পরিবার মেনে নেয়নি। তো তালহা সাহেব যদি, ইসলামে কিন্তু 4টা বিয়ের বৈধতা আছে, কিন্তু আপনাকে ইসলাম কি বলেছে, আপনি 4 জনকে সমান চোখে রাখবেন।
আপনি যদি 4টা বিয়ে করে থাকেন, আপনার 4জন স্ত্রীকে সমানভাবে বাসস্থান, তার কাপড় চোপড় সমান চোখে দেখতে হবে। এখন উনি যদি ভালো মতো সামাজিক স্বীকৃতি দিয়ে উনি যদি বিয়ে করে রাখতেন, তাহলে কিন্তু হ্যাপি আপুর কোনো প্রবলেম ছিল না, কিন্তু উনি তো সেটা রাখেনি। আপনি জানেন কিনা, উনি যে 4র্থ বিয়েটা করেছেন, ওই ঘরেও তার একটা মেয়ে আছে, কিন্তু উনি মেয়েটাকে কখনোই দেখতে চায় না। ওনার বাসা থেকে জাস্ট 10,000 টাকা খরচ দিয়ে দেন। আগে দিত 5,000, হ্যাঁ, এখন 10,000 টাকা দিয়ে দেন। আমার কথা হচ্ছে কি, আমাদের আইনে আমরা এভিডেন্সে বিশ্বাসী। উনি যে বিয়েগুলো করেছেন, আমাদের কাছে তো 3টা ডকুমেন্টসই আছে, আর আদার্স বিষয়গুলোর যথেষ্ট আপনার হচ্ছে স্ক্রিনশট, ভিডিও, ছবি। আর এই মেয়েগুলাও আমাদের কাছে মানে আমি আরেকটু বলি, আমি আপুরে মামলাটা নেওয়ার পর আমার কাছে অনেক ভিকটিম হচ্ছে আমার কাছে কন্ট্যাক্ট করছে, 12 থেকে 13 বছরের মেয়ে, বিভিন্ন আলেমদের বিরুদ্ধে, মানে বিভিন্ন বিষয় নিয়েই করছে। তো আমি আসলে ইসলাম বিদ্বেষী না। আমার কথা যে যারা প্রকৃত আলেম, আমার ছেলেটাও হিফজ করছে, তারা আমরাও চাই তারা আমরা দিনের পথে থেকে, আমিও নামাজ দোয়া পড়ি, আমি একজন মুসলিম। আমি চাই যে যারা এরকম মুখোশধারী, লেবাসধারী যারা আছে, যে একাধিক বিয়ে করছে, হ্যাঁ একাধিক বিয়ে ইসলামে বৈধ আছে, কিন্তু আপনার সে একজন মেয়ে পেলেই সে মানে নতুন একজন ডিভোর্সি মেয়ে পাচ্ছে, সে তার একজন ওয়াইফ ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করছে, এটা তো সে মেয়েদের জীবন নষ্ট করছে। খেলার মতো 8টা 10টা 12টা, ইসলাম তো এটা বলেনি। আমাদের নবীজি 4টি বা 5টি বিয়ে যে করেছিলেন, আমি জানি না, আনুমানিক বলছি আমি, সে কিন্তু সবাইকে সমান চোখে দিয়ে দেখেছে, সে কিন্তু কোনো বউকে ছেড়ে দেয়নি। কিন্তু ওটা না, ছাড়াটাও আছে বাবু, ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে এখনো ইসলামের নিয়ম একসাথে সর্বোচ্চ 4 জনকে রাখা যায়। দেখেন আমাদের সৌদি আরবে যেটা করে, তাদের কিন্তু একাধিক স্ত্রী আছে অনেক মুসলিম কান্ট্রিতে, কিন্তু তারা তাদেরকে সমান চোখে দেখে। আমার কথা যে তাল্লা সাহেব যদি সবাইকে সমানভাবে রাখতো, তাহলে হ্যাপি আপুর কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এখন আমার বিষয় হচ্ছে যে উনি যেহেতু এতগুলো বিয়ে করে ফেলেছে, আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়।